আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ। বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর, জামায়াতের উদ্দেশ্যে ফজলুর রহমান। জামায়াত আমিরের চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত সেনাবাহিনী। গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, হাসপাতালের ব্যাখ্যা। এবং সর্বশেষ জানাবো, গণগ্রেফতার নয়, গোপালগঞ্জে প্রকৃত অপরাধী ধরা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ হলো শাহী চোর চাঁদাবাজ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পো স্ট্যান্ডে যায়। আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই। মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেন, ভারতের আর বাংলাদেশের কাঁটাতারের বেড়া আর আসল পার্থক্য নয়, মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এই দেশ মুসলমানদের দেশ, এটাই হলো বড় পার্থক্য। ইসলামকে যদি নষ্ট করতে পারে, ইসলামকে যদি ধ্বংস করতে পারে, তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এই দেশ একদিন ভাগিয়ে নেবে। কাশ্মীর, হায়দ্রাবাদ একসময় স্বাধীন ছিল, এখন ভারত দখল করেছে। আপনারা দেখছেন, ভারত একটা মানচিত্র বের করেছে, সেখানে বাংলাদেশকে ভারতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এজন্য সতর্ক হন। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, ২ নম্বর নেতাদের কাছে দেশ কখনো ১ নম্বর হতে পারে না। জীবনে অনেকবার লাঙল, নৌকা আর ধানের শীষ পরীক্ষা করেছেন। আসুন না একবার হাত পাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাব না। বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর, জামায়াতের উদ্দেশ্যে ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, ১০ লাখ লোকের মিটিং করছে, ১০০ কোটি টাকা খরচ করছে। বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর, ভোটের বেলায় গলা চিপা দেশ কেন? ফজলুর রহমান বলেন, জামায়াত সম্পর্কে সাবধান, রাজাকার আলবদর সম্পর্কে সাবধান। আর আমি এসব বললেই ফজলুর রহমানকে থামাতে হবে। আমার দলও প্রথম আমাকে ভুল বুঝেছে, কিন্তু এখন আমার দলের স্লোগান জামায়াত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, ইটস বেটার লেট দেন নেভার। শেষে এসে হলেও বুঝতে পারছে আমার দল। সমালোচকদের উদ্দেশ্যে ফজলুর রহমান আরও বলেন, আমার এ নিয়ে ইউটিউবে অনেক কথা হয়, আমাকে নাকি দল থেকে এক্সপেল করে দিয়ে ফেলেছে। আমি এই দেশে কথা বলি আওয়ামী লীগকে ক্ষমতায় আনার লাগি না। আমি প্রথম বলছি, আওয়ামী লীগ লিখতে আরও ১০০ বছর, ১০ বছর লাগবে। এখনও কথা বলি। আমি যেই পক্ষে বলি সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে। কারণ যখন আমি বুঝতে পারছি যে আমাদের চরিত্র ঠিক হইছে না, তারা বলে এই দেশে মুক্তিযুদ্ধ হইছে না। আর ছাত্র শিবির বলে, যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। তখন আমি আর সহ্য করতে পারি না। আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম। রাজাকারের বাচ্চারা এখন কইব মুক্তিযুদ্ধ হয় নাই আর আমি ছাইরা দিব। এখনও কিন্তু ফজলুর রহমান জীবিত আছে, এখনও কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে। প্রয়োজনে আবার যুদ্ধ হবে। জামায়াত আমিরের চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত সেনাবাহিনী। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার বিকেলে ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, জামায়াত আমিরের খোঁজ নিতে সেনাপ্রধান তাকে ফোন দিয়েছিল। পোস্টে বলা হয়, আমিরের জামায়াত ডক্টর শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। তিনি জানান, সম্মানিত আমির সাহেবের চিকিৎসার জন্য যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন। পোস্টে জামায়াত আমিরের পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এর আগে শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। বক্তব্য শেষে দ্রুত তাকে চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, হাসপাতালের ব্যাখ্যা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সহিংসতায় নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর যে খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বলে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, চিকিৎসকরা চাইলেও নিহতদের স্বজনরা রাজি না হয় মরদেহের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। রোববার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর জীবিতেশ বিশ্বাসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 16 জুলাই গোপালগঞ্জ জেলায় অপ্রত্যাশিত ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত না করার বিষয়ে কিছু সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজনদের বক্তব্য 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল গোপালগঞ্জ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়, যেখানে উল্লেখ করা হয় যে হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ময়নাতদন্ত না করে লাশ হস্তান্তর করেন। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। প্রকৃত ঘটনা এই যে উল্লেখিত তারিখে ঘটনা সংঘটিত হওয়ার পর জরুরি বিভাগে প্রথম মৃতদেহটি আসে। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণার পর রোগীর স্বজনদের লাশ ময়নাতদন্তের কার্যক্রম শেষ করে লাশ নেওয়ার কথা বললে স্বজনরা উত্তেজিত হয়ে ওঠে এবং এক পর্যায়ে জোরপূর্বক লাশ নিয়ে যায়। পরবর্তীতে বাকি মৃতদেহগুলোর স্বজনরা ময়নাতদন্ত করাতে রাজি হয় না এবং হাসপাতালে কর্মরত কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে জোরপূর্বক মৃতদেহ নিয়ে যায়। উল্লেখ্য, এ সময় উদ্ভূত পরিস্থিতি এবং চারদিকে সংঘর্ষ চলমান থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ অসহায় বোধ করেন। তাছাড়া আহত লোকজনের চিকিৎসা প্রদানের জন্য ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় এবং অন্যান্য কর্মচারী আত্মনিয়োগ করায় এবং বাইরের পরিস্থিতি অনুকূল না থাকায় তাৎক্ষণিকভাবে পুলিশের সাথে যোগাযোগের সর্বোচ্চ চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীতে ঘটনা পুলিশকে মোবাইল ফোনে এবং লিখিতভাবে জানানো হয়। আমরা আশা করি উল্লেখিত বিবৃতির মাধ্যমে জনমনে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হবে। এর আগে গত 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ বাধে। একই সঙ্গে চলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে গুলি ছোড়ে বাহিনীর সদস্যরা। এতে গুলিবিদ্ধদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু ঘটে। গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের মরদেহ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্ত না করেই পরিবারের কাছে হস্তান্তর করেছে। এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এর প্রতিক্রিয়ায় গতকাল শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে। এর ঠিক পরদিনই সহিংসতায় নিহতদের মরদেহ ময়নাতদন্ত না হওয়ার ব্যাখ্যা দিল গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। গণগ্রেফতার নয়, গোপালগঞ্জে প্রকৃত অপরাধী ধরা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জে গণগ্রেফতার চলছে না, যারা প্রকৃত অপরাধী তাদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গোপালগঞ্জের ঘটনায় রাজনৈতিক প্রভাব ছিল উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগের ও বর্তমান পরিস্থিতি জেনেছি। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। গোপালগঞ্জের ঘটনায় রাজনৈতিক প্রভাব ছিল, তবে এখন সেখানে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরছে। কারফিউ তুলে নেওয়া হয়েছে, 144 ধারাও তুলে নেওয়া হবে। আওয়ামী লীগের হরতাল প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, অন্য সময়ের তুলনায় এবারের হরতালগুলোতে নাশকতার মাত্রা অনেকটাই কম। আমরা সহনশীলতা ও শৃঙ্খলার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আমরা চাই গণগ্রেফতারের সৌন্দর্য বজায় থাকুক। সবাই মত প্রকাশ করবেন, তবে যেন কেউ অশালীন ভাষা বা আক্রমণাত্মক আচরণ না করেন। তিনি আরও বলেন, মিথ্যা বলে গণতন্ত্র হয় না, সত্যি কথা বলতে হয়। কেউ অন্যায় করলে গ্রেফতার হবে, কিন্তু যারা নির্দোষ তাদের জন্য হয়রানি না হয়। গোপালগঞ্জে শিশু গ্রেফতারের কোনো তথ্য আমার কাছে নেই। আগের মতো গণগ্রেফতার নয়, এখন শুধু প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।